জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ৪ ও ৫। সেই দিন বিয়েবাড়ি থেকে বর ঠিকই চলে গিয়েছিল, কিন্তু রেখে যায় বউ সেজে থাকা মুক্তার নামে এক বোঝা কলঙ্ক। শুরু হয় গানাবাজনা, মেয়ে চরিত্রহীন অপবিত্র, শেষে কিনা পাত্রর বন্ধুর সাথে নষ্টামি। সি সি সি। বরযাত্রী চলে যাওয়ার পর শুরু হয় মুক্তাকে নিয়ে সমালোচনা। মুক্তা সহ্য করতে না পেরে সুইসাইড করতে চায়, কিন্তু আমরা সবাই সময় মতো ঘরের দরজা খুলতে সক্ষম হয়, তেমন কোনো ক্ষতি হয়নি। মুক্তার থেকে জানতে পারি ইরফান চৌধুরীর সাথে ৬ মাসের রিলেশনের পর রুম ডেটে গিয়েছিল সে, তাও আবার এক প্রকার বাধ্য হয়ে। ওই শয়তানটা সম্পর্ক ভেঙে দিবে এই ভয়ে নিজের ভালোবাসাকে আটকে রাখতে নিজের সর্বস্ব দিয়ে দেয়। কে জানতো লোকটা এত বড় চরিত্রহীন লম্পট। সেই দিন মুক্তার এই অবস্থা দেখে তার মামাতো ভাই মুস্তাকিম বিয়ে করে। সে নাকি ছোট থেকেই মুক্তাকে পছন্দ করত। ছেলেটা ভদ্র নাজুক হওয়ায় কখনো কাউকে বলতে পারেনি চেপেছিল। কেটে যায় আরও ২ মাস। আমি অনার্স দ্বিতীয় বর্ষে পা দিই। ছোট থেকেই পড়ালেখায় খুব মেধাবী ছিলাম। তা অবশ্য আমার বাবার জন্যই সম্ভব হয়েছে। আমাদের ভাই বোনদের সবসময় নিয়মনীতি মেনে চলতে হয়। আমি ঢাকা ভার্সিটির সাহিত্য বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। বারটা ছিল বুধবার, প্রতিদিনের মতোই সেদিনও ক্লাস শেষে বিকেলে পাঠাগারে বই পড়ছিলাম। সেদিন উপন্যাসটি আমার এতটা আকর্ষণ কেড়েছিল যে পাঠাগার খালি হয়ে যায় কখন তা খেয়াল করিনি। তাড়াতাড়ি বইটি বন্ধ করে হাতের ওয়াচটিতে দেখলাম আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। আমি তাড়াতাড়ি করে বের হয়ে যাই। বাইরে বের হয়ে দেখি আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি আসবে। প্রবল বাতাস বইছে চারপাশে। কোনো গাড়ি খুঁজে না পেয়ে হেঁটে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুটা পথ যাওয়ার পরই প্রবল বেগে বৃষ্টি নামে। উপায়ান্তর না পেয়ে আমি একটি বন্ধ দোকানের সামনে আশ্রয় নিব বলে ২ পা এগোলাম। ঠিক তখনই, মানে একদমই আচমকা, একটি প্যানেল ভ্যান, যার পেছনের অংশ বক্স টাইপের এবং পেছনটা ২ পাটি দরজার মতো খোলা যায়, এমন একটি চলন্ত প্যানেল ভ্যানের পিছন থেকে একটা হাত টান মেরে আমাকে তুলে নেয়। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে, আমি ব্যাপারটা বুঝে উঠতে পারিনি কি হলো এটা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কেউ আমাকে পেছনে জড়িয়ে ধরে আছে খুব শক্ত করে, বারংবার এলোমেলোভাবে। ঘাড়ে ঠোঁট ছোঁয়াচ্ছে আর তার হাতের বিচরণ ছিল বেসামাল, এলোমেলো। আমার মনে হচ্ছিল কেউ আমার গলা চেপে ধরে আছে, যার কারণে গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। আমি এতটাই আতঙ্কিত হয়েছিলাম যে চিৎকার করব, আকুতি মিনতি করব, তার জোর হারিয়ে ফেলি। উফ, ফাইনালি তোমাকে কাছে পেলাম ডার্লিং। তখনই কানে ভেসে আসে পুরুষের ফিসফিস করা বলা হাঙ্কি স্বর। গলার স্বরটা এতটাই নেশালো ছিল যে যে কেউ মাতাল হয়ে যেতে পারে, কিন্তু আমাকে পারেনি। বরং আমি ঘর থেকে বেরিয়ে আসলাম, চিৎকার করা শুরু করলাম, আগন্তুকের হাতে আঘাত করতে লাগলাম, কিন্তু তাকে আমার কাছ থেকে সরাতে পারিনি। বরং সে আমাকে হ্যাঁচকা টান মেরে সামনের দিকে ঘুরিয়ে গাড়ির সাথে চেপে ধরে। ভেতরটা অন্ধকার থাকায় কারো মুখ দেখা যাচ্ছিল না। তোমার এই তেজ, উফ, আমার পুরুষত্বকে নাড়িয়ে দেয় বারংবার। মনে হচ্ছে তুমি খুব টেস্টি হবে। আহ, নিচ দিয়ে পানি চলে আসছে। ইরফান চৌধুরী। আগন্তুকের লাগাম ছাড়া কথাগুলো কানে যেতেই একটাই নাম মাথায় আসে। তাই তো দাঁতে দাঁত চেপে নামটা উচ্চারণ করি, কিন্তু আমার কথা শুনে সে গা ছাড়া ভাব নিয়ে বিটকুট হাসি দেয়। রাগে আমার শরীর রিরি করে জ্বলতে থাকে। সজোরে একটা লাথি দিয়ে গালাগালি করতে থাকি। চলন্ত গাড়ি হওয়ায় আচমকা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে ইরফান ধরে নেয়, আবারও শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে গাড়ির সাথে চেপে ধরে। বান্দির বাচ্চা, তুই কি বুঝতে পারছিস না তোর আজকের এই পরিণতির জন্য তুই দায়ী? তোর এই আত্মবিশ্বাসী জেদ আমাকে চম্বুকের মতো কাছে টানছে। সেই দিনের চরটার সম্পূর্ণ হিসাব তোর সারা শরীরে চুকাবো আজ। জানোয়ার কুত্তার বাচ্চা, তুই কি আদৌ মানুষ? চরিত্রহীন লম্পট, তোর ঘরে কি মা বোন নাই? অতি তীব্র আক্রোশে আবার সেই দিনের কাজটা পুনরাবৃত্তি করি নিজের সজোরে। আরেকটা চর বসাই ইরফানের গালে। তখন পরিবেশটা স্তব্ধ হয়ে যায়। চলন্ত গাড়ি আর ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানোর তীব্র আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। ভ্যানের ভিতর পুরোটা অন্ধকারে ঢাকা। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ঘন ঘন জোরে জোরে শ্বাস প্রশ্বাসের আওয়াজ ভেসে আসছে। আমি মনে মনে ভীষণ ভয় পেয়ে গেলাম। না জানি ইরফান এখন তার সাথে আর কি কি করে। এদিকে রাগে ইরফানের শরীর কাঁপতে শুরু করেছে। চোয়াল একদম ধাতব বস্তুর মতো শক্ত হয়ে গেছে। মাত্রা অতিরিক্ত রাগে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, যা অন্ধকারে আমি দেখতে পাইনি, কিন্তু অনুভব করতে পারছিলাম। আচমকা সে আমার উপর হামলা করে বসে। পরপর 4টা চড় মারে। পুরুষের হাতের চড় মানে আমি তাল না সামলাতে পেরে পড়ে যাই। তখনই একটা হলদে আলোর আবির্ভাব ঘটে। ওর হাতের থাবাটা এতটা জোরে ছিল যে আমার মনে হয়েছিল দাঁতগুলো সব এখনই খুলে যাবে। পুরো শরীর ব্যথায় কুঁকড়ে উঠেছে। আমাকে হ্যাঁচকা টান মেরে আবার দাঁড় করালো। আমি টালমাটাল অবস্থায়। তখন সে আবার গাড়ির সাথে চেপে ধরে।
তুই কি সত্যি বুঝতে পারছিস না তোর সামনে কে দাঁড়িয়ে আছে? ভেবেছি একটু আদর করে ছেড়ে দিব, কিন্তু তুই শালি যে পরিমাণ ঝাঁঝের, এখন আমার আর লুতাপুতা আদর পোষাবে না। আর কোনো সময় বা কথা ব্যয় করেনি সে, হামলে পড়ে আমার পাতলা সরু ওষ্ঠধারের ওপর। আমি অনেক কিল ঘুষি দিতে থাকি, কিন্তু ওর বলিষ্ঠ দেহ এগুলো ছিল মোমের মতো। ক্লান্ত হয়ে আমি গাড়ির সাথে হেলে থাকা অবস্থায় বসে পড়ি। ইরফানও একই তালে বসে পড়ে। বলতে পারবো না কতক্ষণ আমার ঠোঁট তার দখলে ছিল, শুধু বলতে পারবো নোনতা স্বাদ অনুভব করছিলাম আর দেহ তার এলোমেলো হাতের বিচরণ। দীর্ঘ সময় পর আমার ঠোঁট ছেড়ে হাঁপাতে থাকে। হলুদে হালকা আলোয় আমি নিভু নিভু চোখে দেখি পুরো মুখ ঘেমে একাকার। ক্লান্ত চোখে শুধু দেখলাম ও শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আমার কানে ফিসফিস করে হাঙ্কি টোনে বলে, ইউ আর ভেরি জুসি জান, ছোট ভাই টু ওয়ারিড টু টেস্ট ইউ। টেনে টুনে আমার কামিজটা খুলে ছুঁড়ে ফেলে। আমার দুজনেই নগ্ন অবস্থায়। তার বেসামাল এলোমেলো হাত আর ঠোঁটের বিচরণ এজন্য আমাকে সম্পূর্ণভাবে শোষণ করে ভাঙচুর করে দেওয়ার নিদারুণ পায় তারা। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। চলন্ত গাড়ি, চারপাশ আবদ্ধ, বাইরে প্রবল ঝড়, চেঁচিয়ে মরলেও কেউ শুনতে পাবে না। অঝরে গড়িয়ে পড়তে থাকে আমার চোখের নোনা জল। অন্যদিকে চলন্ত গাড়ির ভেতরে ইরফানের তোলা বেসামাল ঝড়, আর তার সাথে দুজনের শ্বাস প্রশ্বাসের তীব্র আওয়াজ। সেদিনের ভয়ঙ্কর ঝড় কখন শেষ হয়েছিল তা ঠিক বলতে পারবো না। অনেক দেরি করে আমার ঘুম ভাঙে। ক্লান্ত চোখগুলো আস্তে করে খুলি। সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। ফাঁকা মস্তিষ্কে একটু চাপ দিতেই রাতের ঘটনা স্মরণে আসে, আর তখনই নেত্রপল্লব জোড়া ভিজে ওঠে। তবুও নিজেকে কিছুটা সামলে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। আমি একটা হাসপাতালের কেবিনে শুয়ে আছি, হাতে ক্যানুলা লাগানো, স্যালাইন চলছে। আমি তখন ওঠার চেষ্টা করছি, তখনই একজন নার্স কেবিনে প্রবেশ করে, আমাকে শোয়া থেকে উঠতে বারণ করে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এখানে কিভাবে এলাম। তখন তিনি বললেন রাত 2টোর সময় মন্ত্রীর ছেলে ইরফান চৌধুরী এখানে নিয়ে আসে। তখন আমি সেন্সলেস। তারপর হসপিটালের সকল ফর্মালিটি করে দিয়ে চলে যান। আমি নার্সের কথা শুনে অবাক হলাম। একজন ছেলে মাঝরাতে আমাকে এই বিধ্বস্ত অবস্থায় নিয়ে এলো, আর কোনো রকম ঝামেলা হলো না? আমাকে এত সহজে হসপিটালে ভর্তি করে নিলেন আপনারা? জানেন না এটা পুলিশ কেস? নার্সটি আমার হাতের ক্যানুলা খুলে দিয়ে তারপর বললেন, হ্যাঁ, হসপিটাল কর্তৃপক্ষ আপত্তি জানায় আপনার অবস্থা দেখে। আমরা ভেবেছিলাম ধর্ষণ মামলা। পরে ইরফান স্যার বললেন তেমন কিছু না, আপনার স্বামী নাকি নেশা করে বাসায় এসে এই অবস্থা করেছে। তারপর প্রতিবেশীরা খবর পেয়ে ওনাকে জানায়, আর তিনি এখানে নিয়ে আসেন। নার্সের কথা শুনে আমি স্তব্ধ। একটা মানুষ আর কত নিকৃষ্ট হতে পারে! আমি আর হসপিটালে ঝামেলা করলাম না, কাউকে কিছু বলিনি। একেবারে ছুটি নিয়ে পুলিশ স্টেশনে যাই। প্রথমে পুলিশ আমার করা এফআইআর নেননি। আমি তখন ভার্সিটিতে খবর দিলে সাথে সাথে সবাই রাস্তায় বের হয়। তাদের সাথে যুক্ত হয় সাধারণ মানুষ, সাংবাদিক। সবাই মিলে পুলিশ স্টেশন ঘিরে ফেললে বিষয়টা উপর মহলে ছড়াছড়ি হয়ে যায়। বাতাসের বেগে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে মন্ত্রী ইকবাল চৌধুরীর ছেলে ইরফান চৌধুরী ঢাকা ভার্সিটির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে। উপর মহল থেকে নোটিশ আসার সাথে সাথে ইরফানকে পুলিশ অ্যারেস্ট করে। ওনার বাবা অনেক চেষ্টা করে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার, তবে উনি ব্যর্থ। নিজের ক্ষমতা ধরে রাখতে সন্ধ্যাবেলায় পুলিশ স্টেশনে আমাদের বিয়ে দেওয়া হয়। যদিও আমি প্রথমে রাজি হইনি, তিনি মানে আমার শ্বশুরমশাই আমার হাতে পায়ে ধরতেও রাজি হয়ে যায়। তারপর ভেবে দেখলাম এই অসভ্য জানোয়ারকে আমি জাহানারা ছেড়ে দিব অসম্ভব। আমি যদি তাকে বিয়ে না করি তাহলে ক্ষমতার জোরে খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। কিন্তু আমি জাহানারা এত সহজে আমার সম্মান হরণকারীকে ছেড়ে দিব না। তাই বিয়েতে রাজি হই, আর সেই সূত্রে এ বাড়িতে আসা। তোর কি মনে হয় আমাকে ফাঁসিয়ে বিয়ে করে বেশি দিন এই বাড়িতে টিকতে পারবি? ইরফান গলা থেকে আমার হাতটা সরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। কথাটা বলে আমার বাহুতে শক্ত করে চেপে ধরায় চোখ দুটো বন্ধ করে ফেললাম। ইরফান আরও বল কাটিয়ে চেপে চোয়াল শক্ত করে বলে, আমার রুমের আশেপাশে একদম আসবি না বলে দিলাম। আমার আবার ব্যবহৃত জিনিসে আকর্ষণ কম। আর এখন এখান থেকে বের হয়ে যাবি, আর আমার সামনে তোর মুখটা দেখাবি না। না হলে এই বাড়িতে তোর টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আমিও একই চিন্তা করছি, আদৌ কি আপনার ঘরে টিকবো কিনা। আমার যে কি কপাল, শালা আমারে রেপ করলো তো করলো, তাও বইরা, মেশিনও ঠিক মতো চলে না। এমন প্রতিবন্ধী মাল নিয়ে কিভাবে আমার মতো জোয়ান মেয়ে ঘর করবে আল্লাহ মাবুদ জানে। হোয়াট? আমি বুইড়া, আমার মেশিন ঠিক মতো চলে না? দাঁত কিরমির করে বাক্যটা বলে চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার বাক্যটা একদম ঠিক জায়গায় লেগেছে। আমিও একটা গা জ্বালানো হাসি দিয়ে বললাম, আপনার ছোট ভাই যে অর্ধেক প্রতিবন্ধী সে খবর আপনার আছে? না হলে উপন্যাসে পড়ি বাসর রাতের পর নাকি বউরা 1 সপ্তাহ জ্বরে ভোগে, আর আপনি আমাকে রেপ করেও একদিন বিছানায় রাখতে পারলেন না। স্যার, আপনার ছোট ভাইয়ের জন্য আপনার লজ্জা হওয়া দরকার। রাগে কপালে শিরাগুলো ভেসে উঠেছে তার। থাবা মেরে আমার চোয়াল শক্ত করে ধরে দাঁত কিরমির করে বলে,
কি বললি? আমার পুরুষত্বের সমস্যা? আয় আজকে তোরে বুঝিয়ে দেই ছোট ভাইয়ের পাওয়ার। কোনো রকম পূর্বাভাস না দিয়ে আমাকে কাঁধে তুলে নিয়ে নরম বিছানায় ফেলে দিল। আমি ভাবতে পারিনি এই মুহূর্তে ইরফান এমনটা করবে। ইরফান এসে আমার উপর ঝুঁকে পড়ল। সদ্য গোসল করে আসায় এখনও ঢেউ খেলানো ভাঁজ বিশিষ্ট দেহে পানি ফোঁটা চিকচিক করছে। কোমরে সাদা টাওয়ালটা ছাড়া আর কিছু নেই। আমার উপর ঝুঁকে পড়ায় তার বড় বড় ঘন কালো চুলগুলো বেয়ে পানি টপ টপ করে আমার মুখে পড়ছে। আমি ইরফানের মুখের দিকে তাকিয়ে দেখলাম ছেলেটা আসলে অনেক সুদর্শন। মুখে খোঁচা খোঁচা দাড়ি আছে আর সাথে ঘন কালো ভ্রুযুগল। কথা বলার মাঝে মাঝে কপালে দুই তিনটা সূক্ষ্ম ভাঁজ পড়ে। আমি কখনো তাকে এভাবে ভালো করে পরখ করে দেখিনি। আর এরকম চরিত্রহীন পুরুষকে কোনো ভালো মেয়ে তাকিয়ে দেখবেও না। উফ ডার্লিং, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তো হাই লেভেলের ঝাঁঝওয়ালি। ঠিক আছে, তোমার ঝাঁজ কমানোর জন্য ছোট ভাইকে যতটুকু পরিশ্রম করতে হয় করবে। কানের কাছে ঠোঁট বাঁকিয়ে হিস হিস করে বলা বাক্যটা আমার ভাবনায় চির ধরালো। শয়তান পচা আলোর বস্তা সর আমার ওপর থেকে। আমি তার বক্ষস্থলে জোরে ধাক্কা দিলাম, তবে এক চুলও নাড়াতে পারলাম না। সে মুখ তুলে আমার চোখে চোখ রাখলো, ঠোঁটে এখনো বাঁকা হাসি, যা দেখে আমার গা ঘিন ঘিন করছে। আমার এলোমেলো চুলগুলো কানে গুঁজে দিতে দিতে বলল, সো স্যাড, এই পচা আলুর বস্তাটার ভরই গত রাতে বহন করেছো। তবে একটাই আফসোস কি জানো, আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি তার দিকে। সে হো হো করে হেসে আবার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, একটা এলইডি লাইটের অভাবে তোমাকে খাওয়ার সময় দেখতেই পেলাম না। বিরিয়ানি খাচ্ছি নাকি চ্যাপা ভর্তা, তাই আজ লাইট জ্বালিয়ে রেখেই তোমাকে খাবো। যদিও জানি তুমি আস্ত শুকনো মরিচ ভর্তা। শালা লুচ্চার বা। অতি আক্রোশে বাক্যটা বলতে চেয়েও সম্পূর্ণ করতে পারলাম না। তার আগে আমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিয়েছে। রাগে ঘৃণায় আমার সারা শরীর জ্বলছে। যদিও এখন সে আমার জন্য হালাল, তাতে কি, ধর্ষক তো ধর্ষকই হয়। আমি ওর বুকে কিল ঘুষি খামচি দিতে থাকলাম। তাতে যেন তার শক্তি আরো বেড়ে যাচ্ছে। মুখে নোনতা স্বাদ, সাথে চিনচিন ব্যথা অনুভব করছি। ফলে মুখ দিয়ে গোঙানির আওয়াজ বেরিয়ে আসছে। ইরফান তখন আমার লেহেঙ্গার আঁচল টেনে হিঁচড়ে খোলার ব্যস্ত। ঠিক তখনই দরজায় কেউ নক করে।